এপিসোড 9-এর শুরুতে আমরা দেখি হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর লোকির উপর কড়া নজর রাখছিল লরি। লোকি বিরক্ত হয়ে বলে, আমার জন্য এত চিন্তা করার দরকার নেই, আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারবো। কিন্তু লরি তাকে মনে করিয়ে দেয়, ডাক্তার ক্লিয়ারলি বলেছেন যে এখনও ভারী কাজ করা তার জন্য ঝুঁকিপূর্ণ। এসবের মধ্যে লোকি বুঝতে পারে লরির আচরণে কিছু একটা চেঞ্জ। তাই সে সন্দেহ করে জিজ্ঞাসা করে যে হাসপাতালে কি এমন কিছু হয়েছে যা আমি জানি না। ঠিক তখনই লোকি আবার আগের স্মৃতিতে হারিয়ে যায়, মানে হসপিটালের সেই রাতের কথা, যেখানে সে একটা সাউন্ড ফলো করছিল, যেখানে একটা লোক ছিল যার হাতে ললিপপ ছিল, আর যে তাকে সতর্ক করেছিল এভাবে রাতে একা থাকা নিরাপদ না। লোকি বুঝতে পারে লরি আবার তার কল্পনা জগতে হারিয়ে গিয়েছে, তাই সে তার অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করে। আর লোকি বলে যে এখন এসব কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই, আমি সুস্থ হলে কেস নিয়ে আলোচনা করব। এরপর সেখানে আসে তিতা। সে লোকির শরীরের খোঁজখবর নেয়। লোকি মজা করে অভিযোগ করে, আমি আরও ভালো থাকতাম যদি আমাকে সারাক্ষণ পাহারা না দেওয়া হতো। তখন তিতামাত্রা স্মাইল করে আর বলে, ঠিক আছে, তাহলে তোমার রুমটা লক করে দিচ্ছি, যা ইচ্ছা করো, দরকার হলে ফোন করলে আমরা চলে আসব। লোকির তো পুরোই শখ এরা কি করছে। তারপর তিতা আর লরি তাকে রুমের মধ্যে লক করে চলে যায়। তারপর আমরা দেখি লরির সঙ্গে দেখা হয় রুজেটার। সে প্রথমে লোকির শরীরের খবর জানতে চায়। লরি জানায় লোকি এখনো পুরোপুরি সুস্থ হয়নি, তাই আরও কিছুদিন রেস্ট নিতে হবে। এরপর রুজেটা জানায় তার এক বান্ধবীকে কেউ বিরক্ত করছে, সেই ব্যাপারে কিউইডি ক্লাবের সাহায্য দরকার। তবে সে এটাও বলে লোকি ফিরে আসলে কেসটা দিব, কারণ লোকি এসব কিছুতে অনেক বেশি এক্সপার্ট, আর তুমি একা পারবে না। এই কথা শুনে লরির একটু অস্বস্তিকর ফিল হয়। সে স্বীকার করে বলে, হ্যাঁ, আমি লোকির মতো ভালো ডিটেকটিভ না। কিন্তু রুজেটা সঙ্গে সঙ্গেই বুঝিয়ে দেয় সে লরিকে ছোট করতে চায়নি, বরং সে চাইছিল কেসটা যাতে সঠিকভাবে সমাধান হয়। এরপর আমরা দেখি তাদের সেই গণিত টিচার ক্লাস নিচ্ছিলেন। লাস্ট বেঞ্চে বসে লরি চিন্তা করতে থাকে যে রহস্যময় কে হতে পারে। সে ভাবতে থাকে, সত্যি কি ওই শিক্ষক সেই রহস্যময় ব্যক্তি? যদি তিনি এই বিষয়ে জড়িত থাকতেন, তাহলে স্টেইন আলবার্টসের কিডন্যাপিংয়ের বিষয়টা গিয়ে কিউইডি ক্লাবকে খবর দিতেন না। তারপর আমরা দেখি রুজেটা আবার লরির কাছে ক্ষমা চায়, আর পরিবেশটা ভালো করার জন্য বলে, চলো আজ দুইজন একসঙ্গে লাঞ্চ করি, ট্রিট আমি দিব। লরি শেষ পর্যন্ত রাজি হয়ে যায়, কিন্তু ঠিক তখনই লোকির মেসেজ এসে পৌঁছায়। সে লিখেছে, ক্লাব রুমে গিয়ে নতুন কোনো ক্লায়েন্ট এসেছে কি না দেখো আর আমাকে সঙ্গে সঙ্গে জানাও। তারপর লরি নিজের সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলে। সে রুজেটাকে সরি বলে আর বলে আমাকে ক্লাব রুমে যেতে হবে যদি কারো সাহায্যের দরকার হয়। কিন্তু রুজেটা তাকে বোঝানোর চেষ্টা করে একটু রেস্ট নিলে কিছুই হবে না, আর লোকিকে ছাড়া তুমি কোনো কেস সমাধান করতে পারবে না। তবুও লরি নিজের দায়িত্ব থেকে এক চুল ছড়ে না। সে নিজের দায়িত্ব পালন করার জন্য ক্লাব রুমে চলে যায়। সেখানে পৌঁছে লোকিকে মেসেজ পাঠায় যে এখন পর্যন্ত নতুন কোনো কেস আসেনি। কিন্তু ঠিক তখনই দরজার কড়া নাড়ার শব্দ শোনা যায়। লরি বলে, ভিতরে আসুন। তারপর একটা অচেনা মেয়ে ভিতরে আসে। সে জিজ্ঞাসা করে, এটা কি কিউইডি ক্লাব? লরি বলে, হ্যাঁ। তারপর মেয়ে উত্তেজিত হয়ে বলে, আপনি কি সেই লরেলাই রিওস, যিনি কিউইডি ক্লাবের সব কেস নিয়ে ব্লগ লিখেন? লরি অবাক হয়ে নিজের পরিচয় দেয়। তখন মেয়েটি জানায় তার নাম আগাতা কটেইজ। সে ক্লার্ক ক্লেরিয়ন পত্রিকার লিটারির এডিটর। তাই সে লরির ব্লগগুলো প্রায় পড়ে, আর সে তার ভীষণ বড় ফ্যান। এডিটরের মুখে নিজের প্রশংসা শুনে লরি তো একেবারে লজ্জায় পড়ে যায়। তারপর সে বলে তাদের ক্লাব রুম একটু অগুছালো, তার জন্য সে ক্ষমাও চায়। কিন্তু আগাতা স্মাইল করে আর বলে, এসব নিয়ে চিন্তা করো না, আমাদের এডিটোরিয়াল অফিস এর থেকেও বেশি এলোমেলো থাকে। তারপর আগাতা একটা গুড নিউজ দেয়। সে বলে তাদের এডিটরের চিফ লরির ব্লগের বিশাল বড় ফ্যান। কিউইডি ক্লাবের এইসব কেস নিয়ে লেখা পড়ে তারা বুঝেছে লরির গল্প বলার অসাধারণ প্রতিভা আছে, তাই তারা চায় অফিসিয়ালভাবে লরির লেখাগুলো পাবলিশ করতে। লরি তো এসব কিছু শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। আগাতা আরও বলে প্রয়োজনে তারা লেখার জন্য সম্মানী দিতেও প্রস্তুত। কিন্তু লরি বলে যে আমার কোনো টাকার দরকার নেই, আমার লেখা এত বড় একটা প্রকাশনায় ছাপা হবে, এটাই আমার জন্য সবচেয়ে বড় গিফট। তবে আগাতা একটি শর্তের কথা বলে, ম্যাগাজিনের জায়গা সীমিত হওয়ায় লেখাগুলো কিছুটা সম্পাদনা করতে হবে,
লরিও এই বিষয়ে রাজি হয়ে যায়। সবকিছু ঠিকঠাক হওয়ার পর আগাতা নিজের ভিজিটিং কার্ড দিয়ে দেয়। ঠিক তখনই হঠাৎ তার মনে পড়ে লকির কথা। সে জিজ্ঞাসা করে, শুনেছি তোমাদের প্রেসিডেন্টকে নাকি বিষ খাওয়ানো হয়েছে। এখন সে কেমন আছে? লরি জানায় লকি এখন পুরোপুরি সুস্থ হয়নি। বেলাদোনা বিষের প্রভাব এখনও তার শরীর থেকে পুরোপুরি কাটেনি। তাই ডাক্তার তাকে রেস্ট নেওয়ার জন্য বলেছেন। বেলাদোনার নাম শুনেই আগাতা যেন কিছু একটা ভাবা শুরু করে। তারপর সে বলে আসলে সে এখানে একটা কেসের জন্য এসেছে। সে একটি ছবি দেখায় এবং বলে যে মানুষটির নাম এডওয়ার্ড অ্যালেন পস। সে ক্যারিয়ন ক্লাবের সাহিত্য বিভাগের নিয়মিত লেখক ছিল। বিশেষ করে রহস্য গল্প লিখতে বেশি ভালোবাসত। কিন্তু মাত্র গতকাল তাকে নিজের অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া গেছে। লরি জিজ্ঞাসা করে, তাহলে কি তাকে খুন করা হয়েছে? আগাতা জানায়, ঘটনাস্থলে একটা পটাশিয়াম সানাইড ক্যাপসুলের বোতল পাওয়া গেছে। মৃতদেহের মুখ থেকে বাদামের মতো গন্ধ বের হচ্ছিল। ঠোঁটও নীল হয়ে গিয়েছিল। এসব লক্ষণ দেখে পুলিশ নিশ্চিত হয়েছে যে সানাইড খেয়ে সে আত্মহত্যা করেছে। শুধু তাই না, মৃতদেহের পাশে একটা সুসাইড নোটও পাওয়া গেছে। তাই পুলিশ কোনো তদন্ত না করে কেসটিকে আত্মহত্যা হিসাবে বলে বন্ধ করে দিয়েছে। কিন্তু আগাতা বলে যে আমি অনেকদিন ধরেই এডওয়ার্ডের লেখা এডিট করছিলাম, তাই তার লেখার ধরন আমার খুব ভালো করেই চিনা। কিন্তু সুসাইড নোটের ভাষা তার স্বাভাবিক লেখার মতো না। এখানে কিছু একটা অস্বাভাবিক আছে। এরপর লরি সেই চিঠিটা পড়তে শুরু করে। চিঠিতে লেখা ছিল সে একজন লেখককে হত্যা করেছে, তার পাণ্ডুলিপি চুরি করেছে, আর নিজের অপরাধের শাস্তি হিসাবে আত্মহত্যা করছে। চিঠি পড়ে লরিও কিছু একটা বুঝতে পারে যে এখানে অস্বাভাবিকতা আছে। সে বিশ্লেষণ করে যে যদি চিঠিটা সত্যি হয় তাহলে এডওয়ার্ড একজন লেখককে হত্যা করেছে, তার পাণ্ডুলিপি চুরি করেছে, তারপর অপরাধবোধে আত্মহত্যা করেছে। আগাতা আরও জানায় যে আনবিনয়েস্ট ছিল সেই হারিয়ে যাওয়া পাণ্ডুলিপির অস্থায়ী নাম। তারপর লরি নতুন প্রশ্ন তুলে, নিকোলকে? আর যে লেখককে হত্যা করার কথা বলা হয়েছে সেই বা কে? আগাতা জানায় যে নিকোল ছিল এডওয়ার্ডের প্রেমিকা। কিন্তু যে লেখকের কথা চিঠিতে লেখা হয়েছে তার পরিচয় এখনও কারো জানা নেই। হতে পারে সে তাদের পরিচিত কেউ অথবা ঘনিষ্ঠ বন্ধু। সবকিছু শোনার পর লরি পুরো সুসাইড নোটের ছবিটা লোকের কাছে পাঠিয়ে দেয়। তারপর ফোন করে পুরো ঘটনাটা সংক্ষেপে জানায়। সে বলে পুলিশ এটাকে আত্মহত্যা বলেই ধরে নিয়েছে। তোমার কি মনে হয়? অপাস কয়েক সেকেন্ড নীরব থাকার পর হঠাৎ লোকি কনফিডেন্স নিয়ে বলে, এটা খুবই সহজ, মাত্র একবার দেখলেই পুরো ধাঁধার সমাধান করে ফেলা যায়। সে বলে এটা সুসাইড না, এডওয়ার্ডকে জোর করে নিজের জীবন শেষ করতে বাধ্য করা হয়েছে। লরি সঙ্গে সঙ্গেই অবাক হয়ে যায়। তার মাথায় প্রথমে আসে তাহলে কি আগের সব কেসের মতোই এর পিছনেও মরিয়াটির হাত আছে? কিন্তু লোকি এবার সেই সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেয়। সে বলে না, আমার মনে হয় না এই ঘটনার সঙ্গে মরিয়াটির কোনো সম্পর্ক আছে। লরি আর ধৈর্য ধরে রাখতে পারে না। সে বারবার অনুরোধ করে, ধাঁধা না বাড়িয়ে আসলে কি হয়েছে? কিন্তু লোকি এবার ইচ্ছা করেই রহস্যটা খুলে বলতে রাজি হয় না। বরং সে মজা করে বলে, না, এবার আমি কিছুই বলবো না। আমার সঙ্গে থাকার কারণে নিশ্চয়ই তুমি কিছু না কিছু শিখেছ। এবার তুমি কেসটা নিজে থেকে সমাধান করো। লোকির মুখে এসব কিছু শুনে লরি একটু চাপ অনুভব করে। সে বলে, যদি আমি কেসটা সমাধান করতে না পারি, যদি আমাদের ক্লাবের নাম খারাপ হয়ে যায়, তাছাড়া ক্লায়েন্ট আবার ক্যারিয়নের এডিটর। তাও লোকি রহস্যটা সমাধান করে দেয় না, বরং সে ক্লু দেয়। সে জিজ্ঞাসা করে, কখনো কি এমন পরীক্ষায় বসেছ যেখানে তোমার আর পাশের ছাত্রের মাঝখানে ঠিক এক সিট ফাঁকা ছিল? লরি অবাক হয়ে বলে, হ্যাঁ, কিন্তু এর সঙ্গে এই কেসের সম্পর্ক কি? লোকি শুধু স্মাইল করে আর বলে গুড লাক। এই বলে ফোন কেটে দেয়। তারপর লরি আগাতাকে নিয়ে দেখা করার জন্য যায় এডওয়ার্ডের গার্লফ্রেন্ডের সঙ্গে, যার নাম ছিল নিকোল। তারা নিকোলকে সরাসরি জিজ্ঞাসা করে যে তাদের বিশ্বাস এডওয়ার্ড স্বেচ্ছায় আত্মহত্যা করেনি, বরং কেউ তাকে জোর করে বিষ খেতে বাধ্য করেছে। এইসব শুনে নিকোল তো অবাক হয়ে যায়। এরপর লরি জানতে চায় সুসাইড নোটে যে লেখককে হত্যা করার কথা বলা হয়েছে সে আসলে কে। নিকোল কিছুক্ষণ ভেবে একটা নাম বলে, আর্থার ডমিগেন্স। সে জানায় আর্থার এডওয়ার্ডের মতো রহস্য গল্প লিখত, কিন্তু মাত্র 2 সপ্তাহ আগে হোস্টেলের সিঁড়ি থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা যায়।
এরপর লরি জানতে চায় চিঠিতে যে পাণ্ডুলিপির কথা লেখা হয়েছে সে সম্পর্কে নিকোল কিছু জানে কি না। নিকোল জানায় এডওয়ার্ড তাকে শুধু বলেছিল সে একটি নতুন উপন্যাস লিখছে, যেটা খুব শীঘ্রই প্রকাশকের কাছে জমা দিবে। কিন্তু তখনই তাদের এসব কথার মধ্যে ঢুকে পড়ে মাইকেল। সে একেবারে খুবে ফেটে পড়ে বলে, উপন্যাস লিখছিল? মজা করছো নাকি? ও নিজের কিছুই লিখছিল না, আর্থারের লেখা চুরি করে নিজের নামে চালানোর চেষ্টা করছিল। এমনি কি সে মনে করে আর্থার যে দুর্ঘটনা হয়েছে তার পিছনেও এডওয়ার্ডের হাত ছিল, তাই এডওয়ার্ডের মৃত্যু নিয়ে তার বিন্দুমাত্র দুঃখ নেই। সে বলে যে তার সঙ্গে যা হয়েছে তাও তার পুরোপুরি শাস্তি হয়নি। মাইকেল চলে যাওয়ার পর আগাথা জানায় আর্থার আর মাইকেল খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, তাই মাইকেল বারবারই সন্দেহ করে এসছে যে আর্থারের মৃত্যুর পিছনে এডওয়ার্ডই দায়ী। অন্যদিকে আমরা দেখি লরির মাথা থেকে লকির দেওয়া অদ্ভুত ক্লুটা কিছুতেই বের হচ্ছিল না। এক সিট ফাঁকা রেখে পরীক্ষা। তারপর হঠাৎ তাদের ইতিহাস ক্লাসে শিক্ষক ঘোষণা দেন যে আজকে একটা এক্সাম দিতে হবে। তিনি বলেন, সবাই নিজের ব্রেঞ্চ সরিয়ে বসো, একজনের সঙ্গে আরেকজনের মাঝখানে একটা সিট ফাঁকা থাকবে। এসব শুনে তো লরির হঠাৎ করে বুঝে ফেলে যে লকি আসলে কি বোঝাতে চেয়েছিল। অল্প সময়ের মধ্যেই লরি আবার আগাথা ও নিকোলকে ডেকে পাঠায়। আগাথা অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কি সুসাইড নোটের রহস্য বের করে ফেলেছ? লরি আত্মবিশ্বাসের সঙ্গে বলে, হ্যাঁ, কিন্তু আমি চাই নিকোলও যেন নিজের কানে সত্যিটা শুনতে পারুক। নিকোল সেখানে আসার পর লরি সরাসরি বলে যে এডওয়ার্ডের সুসাইড নোটের গোপন বার্তা আমি পড়ে ফেলেছি, তাই অভিনয় বন্ধ করে নিজেই আত্মসমর্পণ করো। এসব শুনে আগাথা একেবারে হতভম্ব। সে অবিশ্বাসের সঙ্গে বলে, 1 মিনিট, তুমি বলতে চাইছো এডওয়ার্ডের মৃত্যুর জন্য নিকোলই দায়ী? তারপর লরি ব্যাখ্যা করে যে এডওয়ার্ড রহস্য গল্প লিখত, তাই সে জানতো যে নজরদারির মধ্যে তাকে এই চিঠি লিখতে হবে। সে সরাসরি খুনির নাম লিখতে পারবে না, তাই নিজের শেষ চিঠির মধ্যে ধাঁধার মতো করে আসল বার্তাটা লুকিয়ে রেখে গেছে। এরপর লরি জানায় সে চিঠির কিছু শব্দ বাদ দিয়ে পড়তে শুরু করেছিল। সে বলে, প্রতিটি গুরুত্বপূর্ণ শব্দের মাঝখানে ঠিক 2টি করে শব্দ বাদ দিয়ে যে বাক্যটা তৈরি হয় তার অর্থ দাঁড়ায়, এটা আত্মহত্যা নয়, আমার খুনি নিকোল। আর সে সেই পাণ্ডুলিপি নিয়ে গেছে যেখানে সব প্রমাণ লুকিয়ে আছে। এসব শুনে নিকোলের মুখের রং পাল্টে যায়। সে আর নিজেকে সামলাতে পারে না। অবশেষে সে কান্নায় ভেঙে পড়ে এবং নিজের অপরাধ স্বীকার করে। সে বলে, আমি শুধু প্রতিশোধ নিতে চেয়েছিলাম। এরপর আমরা ফ্ল্যাশব্যাক দেখি। নিকোল জানায় আর্থার শুধু তার বন্ধু ছিল না, ছোটবেলা থেকেই তারা একসঙ্গে বড় হয়েছে। একদিন আর্থার ভেঙে পড়ে তাকে জানায় ক্লেরিয়নে যে গল্পটা এডওয়ার্ড নিজের নামে জমা দিয়েছে সেটি আসলে তার নিজের লেখা। সে সন্দেহ করছিল রুমমেট হওয়ার সুযোগ নিয়ে এডওয়ার্ড লুকিয়ে তার নোটবুকের ছবি তুলে গল্পগুলো নিজের নামে জমা দিচ্ছে। আর এটা আজকে নতুন না, সে একাধিকবার এমন কাজ করছে। তখন নিকোল একটা প্ল্যান করে। সে ঠিক করে এডওয়ার্ডের প্রেমে পড়ার ভান করবে। তারপর ধীরে ধীরে তার বিশ্বাস অর্জন করে সত্যি নিজের মুখে স্বীকার করাবে। পরিকল্পনা সফলও হয়। একদিন নিকোল গোপনে এডওয়ার্ডের স্বীকারোক্তি মোবাইলে রেকর্ড করে ফেলে। আর শুধু অডিও রেকর্ডিং নয়, নিকোল এডওয়ার্ডের ফোন থেকে আর্থারের গল্পের ছবিগুলো উদ্ধার করে। সব প্রমাণ হাতে পাওয়ার পর আর্থার নিজেই এডওয়ার্ডের মুখোমুখি হতে চেয়েছিল, কিন্তু তার আগেই ঘটে যায় সেই ভয়াবহ ঘটনা। আর্থার হোস্টেলের সিঁড়ি থেকে পড়ে মারা যায়। নিকোলের বিশ্বাস এটা দুর্ঘটনা ছিল না, এডওয়ার্ড তাকে ধাক্কা দিয়ে হত্যা করেছিল। কিন্তু তার কাছে কোনো প্রমাণ ছিল না। বন্ধুর এরকম মৃত্যু সে মেনে নিতে পারেনি। রাগ, কষ্ট আর প্রতিশোধের আগুনে সে নিজেই আইন হাতে তুলে নেয়। সে এডওয়ার্ডকে ব্ল্যাকমেইল করে বলে, তোমার সব স্বীকারোক্তি আমার কাছে রেকর্ড করা আছে, আমার কথা না শুনলে সব প্রকাশ করে দেব। এরপর তাকে জোর করে নিজের শেষ চিঠি লিখতে বাধ্য করে। চিঠি লেখা শেষে নিকোল বিষভর্তি গ্লাস এগিয়ে দিয়ে বলে, এবার এটা খাও। এডওয়ার্ড বারবার প্রাণভিক্ষা চাইলেও নিকোল একটু দয়া দেখায়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে এডওয়ার্ড বিষ পান করে এবং মৃত্যুর কুলে ঢলে পড়ে। প্রেজেন্টে নিকোল অনেক বেশি অনুতপ্ত ছিল আর বলছিল, রাগে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। কিন্তু লরি শান্তভাবে বলে, যাই হোক না কেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার তোমার ছিল না। এরপর পুলিশ এসে নিকোলকে গ্রেফতার করে নিয়ে যায়। আগাথা লরিকে থ্যাংক ইউ জানায়। এরপর লরি লকিকে সেই খবরগুলো বলে। লরি বলে, তোমাকে ছাড়া এই প্রথমবার আমি কোনো কেস সমাধান করলাম। তোমার তো আমার উপর প্রাউড ফিল করার কথা। কিন্তু লকি সঙ্গে সঙ্গে মুচকি হেসে বলে, পুরোপুরি একা কোথায়, ক্লু তো আমি দিয়েছিলাম।
এরপর লরি নতুন কেসের ব্লগ আপলোড করতে যায়, কিন্তু লগ ইন করতে দেখে তার পুরো অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। সে তো অবাক হয়ে যায়। লকি বিষয়টা দেখে বলে, অনেক মানুষ একসঙ্গে রিপোর্ট করেছে, তাই হয়তোবা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আপিল করো, হয়তোবা 30 দিনের মধ্যে আবার ফিরে পেতে পারো। এই ঘটনায় তাদের দুজনেরই সন্দেহ হয় কেউ ইচ্ছা করে হয়তো তাদের কাজ থামানোর চেষ্টা করছে। এরপর লরি এমন একটি তথ্য শেয়ার করে যা শুনে লকি চিন্তায় পড়ে যায়। সে বলে জন বাউটিস্টা যখন মরিয়াটির সঙ্গে ফোনে কথা বলছিল, তখন ফোনে একটি পরিচিত শিশুদের ছড়ার সুর বাজছিল। সেই সুর ছিল মেরি হ্যাড এ লিটল ল্যাম্প। লকি সঙ্গে সঙ্গে আগের ঘটনা মনে করে, কারণ মরিয়াটির সঙ্গে জড়িত আরেকটা ঘটনায় টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার ছড়ার সুর ব্যবহার করা হয়েছিল। লরি বলে হয়তো মরিয়াটির শিশুদের নার্সারি রাইমের প্রতি অদ্ভুত একটা আসক্তি আছে। তখন সে হসপিটালের ঘটনাটা খুলে বলে যেখানেও সে সেই সুরটা শুনতে পেয়েছিল। যখন লোকটার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, লোকটা তাকে একটা ইনফরমেশন দেয়। লোকটা বলে হসপিটালের কারো ফোনের কিপ্যাডে এই টোন শুনে তার ভালো লেগেছিল, তাই সে অজান্তেই শীষ দিয়ে বাজাচ্ছিল। তখন লোকি বলে এই কিপ্যাডের সুরটাই হয়তো আমাদের সবচেয়ে বড় ক্লু। এর সাহায্যে হয়তো আমরা মরিয়াটির আসল পরিচয় জানতে পারবো। এরপর হসপিটালে কারা যাতায়াত করেছিল তাদের নিয়ে আলোচনা শুরু হয়। প্রথমে আসে অধ্যাপক মোরায়তার নাম, তারপর বাস্টিয়েন মন্ট্রিয়াল, এরপর লোকির নিজের ভাই লুথেরের কথা উঠে। কিন্তু হঠাৎ লরির মাথায় আরেকজনের কথা আসে। সে বলে সেদিন রাতে একটা ললিপপ খাওয়া লোক আমাকে ফলো করছিল। আমি তাকে চিনি না, আমি তার নামও জানি না, কিন্তু যদি আবার সামনে আসে আমি নিশ্চয়ই তাকে চিনে ফেলবো। তারপর লরি লকিকে সবসময় স্টান্ট প্যান্ট সঙ্গে রাখার নির্দেশ দেয়। ঠিক তখনই দরজায় কড়া নাড়ে রুজেটা। সে জানায় তার এক বান্ধবী কিউইডি ক্লাবের সাহায্য চাইছে। রুজেটার সঙ্গে যে মেয়ের এন্ট্রি হয় তাকে দেখে লকি তো একেবারে অন্য জগতে হারিয়ে যায়, কারণ তার চেহারা কিছুটা রিয়ার সঙ্গে মিলে যাচ্ছিল। সে অবাক হয়ে উঠে দাঁড়িয়ে বলে রিয়া, কিন্তু লরি কোনোভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। তারপর রুজেটা পরিচয় করিয়ে দেয় তার বান্ধবীর সঙ্গে, বলে তার নাম জেমি সান্তিয়াগো, আমাদের ইউনিভার্সিটির সেরা থিয়েটার অভিনেত্রীদের একজন। জেমি তার প্রবলেমের কথা বলে। সে জানায় নাটকের প্রধান চরিত্রে অভিনয় করার কারণে তার অনেক ফ্যান তৈরি হয়েছে, এতে তার কখনো সমস্যা হয়নি। কিন্তু কয়েকদিন ধরে একজন অজানা ব্যক্তি তাকে ভীষণভাবে আতঙ্কিত করে তুলছে। একটা ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রথমে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়, তারপর হঠাৎ করে সেই ব্যক্তি মঞ্চে অভিনয়ের সময় দূরে থেকে তোলা জেমির ছবিগুলো পাঠাতে শুরু করে। সে জানে না লোকটা কে, কিন্তু সে চায় যেভাবেই হোক এই হয়রানি বন্ধ হোক। লোকে ছবিগুলো মনোযোগ দিয়ে পরীক্ষা করে। সে জানতে চায় ছবিগুলো ঠিক কখন তোলা হয়েছে। জেমি সময়গুলো বলে দেয়। ছবির অ্যাঙ্গেল দেখে লোকি একটি গুরুত্বপূর্ণ কথা বলে। সে বলে এই ছবিগুলো যেভাবে তোলা হয়েছে তাতে মনে হচ্ছে এগুলো থিয়েটারের রিহার্সালের সময় তোলা। অর্থাৎ লোকটা বাইরের কেউ না, বরং থিয়েটার ক্লাবেরই একজন সদস্য হওয়ার সম্ভাবনা বেশি। জেমি তো ভয় পেয়ে যায় আর জিজ্ঞাসা করে কিন্তু সে এমন কেন করছে। লোকি শান্তভাবে উত্তর দেয়, হয়তো সে তোমাকে পছন্দ করে, কিন্তু সাহস না থাকায় সামনে এসে কিছুই বলতে পারছে না। লরি বলে এটা কোনো স্বাভাবিক ভালোবাসা না, এটা ধীরে ধীরে একটা আসক্তিও হয়ে যেতে পারে। লোকি জেমির কাছ থেকে পুরো চ্যাট হিস্ট্রি চেয়ে নেয়, পাশাপাশি থিয়েটার ক্লাবের সব সদস্যের নামও চায়। জেমি বলে অফিসিয়াল কোনো তালিকা নেই, কিন্তু অবাক করার মতো বিষয় হলো সে ক্লাবের 42 জন সদস্যের পুরো নাম, এমনকি সবার বয়স পর্যন্ত মুখস্থ বলতে পারবে। তার এসব কথা শুনে লরি লকি দুজনই অবাক হয়ে যায়। জেমি সব নাম লিখে পাঠিয়ে দেয়। জেমি চলে যাওয়ার পর লরেলাই লক্ষ্য করে লকি মোবাইলে একের পর এক মানুষের প্রোফাইল ঘাঁটছে। সে মজা করে বলে, কি ব্যাপার, জেমির প্রেমে পড়ে গেলে নাকি? লকি বিরক্ত হয়ে বলে এসব কেসের অংশ। সে বলে আমি প্রত্যেক মেম্বারের সোশ্যাল মিডিয়ার পোস্ট পড়ছি। লরি অবাক হয়ে জিজ্ঞাসা করে এতে কি লাভ হবে? লকি তখন বলে প্রত্যেক মানুষের লেখার নিজস্ব স্টাইল থাকে, শব্দ বেছে নেওয়ার ধরন, বাক্য গঠনের কৌশল সবই আলাদা, ঠিক হাতের লেখার মতো। এগুলো একজন মানুষের পরিচয় বহন করে। এরপর সে রহস্যময় স্টকারের পাঠানো মেসেজগুলো দেখায়, যেখানে জেমির শরীর, ঠোঁট আর পা নিয়ে অস্বস্তিকর মন্তব্য করা হয়েছে। মেসেজগুলো পরে লরির গা তো শিউরে উঠে। লোকটা সত্যি ভয়ঙ্কর। তারপর তারা সিদ্ধান্ত নেয় জেমির দেওয়া 42 জন সদস্যের তালিকাকে 2 ভাগে তদন্ত করবে। প্রথম 21 জনকে করবে লকি, আর বাকি 21 জনের দায়িত্ব নেবে লরি। তদন্তের এক পর্যায়ে 4 জনের নাম আসে। তাদের মধ্যে একজন সেই গণিতের জিনিয়াস স্টেইন আলবার্টস, যাকে কিউইডি ক্লাব আগের এক কেস থেকে উদ্ধার করেছিল।
স্টেইনের নাম দেখে লরি অবাক হয়ে যায়। সে বিশ্বাস করতেই পারছিল না এমন একজনও সন্দেহভাজন হতে পারে। তারপর লোকি একটা প্ল্যান করে। সে বলে শুধু অনলাইনে তদন্ত করলে সত্যি বের করা যাবে না, তাদেরকে সরাসরি পর্যবেক্ষণ করতে হবে। তাই তারা সিদ্ধান্ত নেয় পরের দিন থিয়েটার ক্লাবে রিহার্সালে উপস্থিত হবে আর সেখানে একটা ফাঁদ পাতা হবে। পরের দিন লরি আর জেমি অডিটোরিয়ামে লোকির জন্য অপেক্ষা করতে থাকে। সেই সময় জেমি হঠাৎ লরিকে জিজ্ঞাসা করে তার আর লোকির মধ্যে কি সত্যি কোনো সম্পর্ক আছে। লরি খুব সাধারণভাবে উত্তর দেয় না, তারা শুধু ক্লাবমেট আর রুমমেট, এর থেকে বেশি কিছুই না। কিন্তু লরির এই উত্তর শুনে জেমির আসল চেহারা বেরিয়ে আসে। সে লরিকে ছোট করে বলে, জানতাম তোমার মতো মেয়েকে ও কখনোই পছন্দ করবে না। আর তোমার তো সাধারণ কোনো ব্রেইনও নেই, মানে খুবই ইনলজিক্যাল তুমি, যে কিনা লোকির জন্য একটা পাপি, যে তার পিছনে পিছনে শুধু হাঁটতে থাকে। আর হয়তো কোনো রেফারেন্স ইউজ করে কিউডি ক্লাবে ঢুকেছ। লরি কোনো কিছু বলার আগেই আমরা দেখি সেখানে লোকি চলে আসে। লোকি আসা মাত্রই জেমি তার ক্যারেক্টার চেঞ্জ করে ফেলে, মানে আগের মতো পজিটিভ একটা ক্যারেক্টারে চলে আসে। লোকি এসে লরিকে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? লরি বলে, হ্যাঁ আমি ঠিক আছি। আর এর সাথেই এপিসোড 9 এখানে শেষ হয়ে যায়।